একটা সমাজ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোকে কিভাবে মনে রাখে, আবার ঠিক কিভাবে ভুলে যায়। কিছু স্মৃতি তো দেখুন প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের তাড়া করে বেড়ায়, আবার অন্য অনেক কিছুই যেন সময়ের সাথে পুরোপুরি মিলিয়ে যায়। আজ আমরা এই উৎসগুলোর উপর ভিত্তি করে দেখব কিভাবে একটা গোটা সমাজ জেনে বুঝে প্রায় ইচ্ছে করেই তার অতীতকে ভুলে যেতে পারে। আর এই পুরো আলোচনার কেন্দ্রে আমরা রাখব উপমহাদেশের ইতিহাসের এমন একটা ঘটনাকে যা এখানকার মানচিত্র আর কোটি কোটি মানুষের জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। হ্যাঁ, আমি ১৯৪৭ সালের ভারত ভাগের কথাই বলছি। এটা শুধু একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, ছিল একটা গভীর দগদগে ক্ষত। ২০ লক্ষ ভাবা যায়? কিছু কিছু হিসাব অনুযায়ী দেশভাগের সেই ভয়াল সময়ে সহিংসতা, রোগ আর অনাহারে প্রায় এতজন মানুষকেই তাদের প্রাণ হারাতে হয়েছিল। সংখ্যাটা এতটাই বড় যে এর পেছনের যে কী পরিমাণ মানবিক যন্ত্রণা লুকিয়ে আছে তা কল্পনা করাও আমাদের জন্য কঠিন। চলুন এই বিশাল সংখ্যার পরিসংখ্যান থেকে একটু সরে এসে একটা ব্যক্তিগত গল্পের দিকে তাকাই। এটা ১৯৭৩ সালের বিখ্যাত সিনেমা গরম হাওয়া থেকে আমেনার একটি দৃশ্য। তার গল্পটা যেন সেই লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণা আর শেকড় হারানোর অনুভূতিটাকে তুলে ধরে, যারা এক সকালে ঘুম থেকে উঠে দেখে নিজের বাড়িতেই তারা পরবাসী হয়ে গেছে। দেশভাগের ফলে যা ঘটেছিল তা মানব ইতিহাসের সর্ববৃহৎ দেশত্যাগ বা হিউম্যান এক্সোডাস। প্রায় ১ কোটিরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি, জমি সবকিছু ছেড়ে শুধু প্রাণের ভয়ে সীমান্ত পার হতে বাধ্য হয়েছিল। এটা ছিল এক কথায় এক অভূতপূর্ব আর ভয়াবহ বিপর্যয়। আচ্ছা, এখন আমরা মূল ঘটনা থেকে একটু সরে আসব। এবার নজর দেব সেটার স্মৃতি বা বিস্মৃতির দিকে। কারণ জানাইতে মাঝে মাঝে এই ভুলে যাওয়াটা কেবল সময়ের সাথে ঘটে যাওয়া কোনো স্বাভাবিক ব্যাপার থাকে না, এটা নিজেই এক ধরনের অবিচারে পরিণত হতে পারে। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, এত বড়, এত গভীর একটা ট্র্যাজেডি কিভাবে একটা গোটা জাতির সম্মিলিত ইতিহাস থেকে প্রায় মুছে ফেলা সম্ভব বা বিকৃত করা সম্ভব? কিভাবে এটা হয়? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে কালেকটিভ অ্যামনেশিয়া বা সামূহিক স্মৃতিভ্রাংশ এই ধারণাটার মধ্যে। এর সহজ মানে হল, যখন কোনো গোষ্ঠীর অতীতের আসল ঘটনা বা সত্যিটাকে একটা প্রভাবশালী মেইনস্ট্রিম গল্পের আড়ালে ইচ্ছে করে চাপা দিয়ে দেয়া হয়। দর্শনশাস্ত্রে এটাকে এক ধরনের জ্ঞানীয় অবিচার বা এপিস্টেমিক ইনজাস্টিস হিসেবে দেখা হয়। দেখুন, ভুলে যাওয়া আর ভুলিয়ে দেওয়া এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। সামূহিক বিস্মৃতি বা কালেকটিভ ফরগেটিং একটা স্বাভাবিক প্রক্রিয়া। সময়ের সাথে সাথে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু সামূহিক স্মৃতিভ্রংশ বা কালেকটিভ অ্যামনেশিয়া একটা সক্রিয় এবং উদ্দেশ্যপ্রণোদিত কাজ, যা প্রায়শই দুর্বল বা প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠকে চেপে রাখার মাধ্যমে করা হয়। মানে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা অবিচার। তাহলে প্রশ্ন আসে, এই স্মৃতিগুলো ঠিক কিভাবে মুছে ফেলা হয়? উৎসগুলো বলছে যে এই কাজটা সাধারণত দুটো ধাপে হয়, যেখানে ক্ষমতাশালী কোনো গোষ্ঠী বা কাঠামো খুব সচেতনভাবে একটা জাতির স্মৃতিকে নিজেদের মতো করে গড়ে তোলে। প্রথম ধাপটা হল সত্যিটাকে মুছে ফেলা, মানে প্রান্তিক জনগোষ্ঠীর গল্প, তাদের অভিজ্ঞতা, তাদের হাতে থাকা প্রমাণ, এই সব কিছুকে ব্যবস্থিতভাবে লুকিয়ে ফেলা হয়। ফলে ইতিহাসে একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়। আর দ্বিতীয় ধাপে সেই শূন্যস্থানে একটা নতুন, নিজেদের বানানো বিকৃত গল্প লিখে দেওয়া হয়। এই নতুন গল্পটা এতটাই প্রভাবশালী হয়ে ওঠে যে আসল ঘটনাগুলো আর কারো কাছে বিশ্বাসযোগ্যই মনে হয় না। এই যে একটা নতুন গল্প লেখার কথা বললাম, তার একটা খুব বড় ঐতিহাসিক উদাহরণ হল এই উক্তিটি। ১৯৪০ সালে মোহাম্মদ আলী জিন্নাহর এই বক্তব্যটা আসলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তি তৈরি করেছিল। এই তত্ত্বটা এমন একটা শক্তিশালী ন্যারেটিভ বা আখ্যান তৈরি করে যে হিন্দু আর মুসলমান আসলে দুটো সম্পূর্ণ আলাদা জাতি। এই ধারণাটাই কিন্তু পরে দেশভাগের রাজনৈতিক প্রেক্ষাপটকে অনেকটাই নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু এর ফল কি হয়? যখন একটা অতীতকে এভাবে লুকিয়ে রাখা হয় বা মুছে ফেলা হয়, তখন তার ক্ষত কিন্তু মিলিয়ে যায় না, বরং সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে, মনস্তত্ত্বে একটা গভীর ছাপ ফেলে যায়। মনোবিজ্ঞানে এই ব্যাপারটাকে বলা হয় ঐতিহাসিক ট্রমা। এর মানে হলো, কোন একটা বিশাল জনগোষ্ঠীর ওপর ঘটে যাওয়া আঘাতের যে মানসিক এবং আবেগিক ক্ষত, তা শুধু সেই প্রজন্মের মধ্যেই আটকে থাকে না, বরং তাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও সেই ট্রমা সঞ্চারিত হতে থাকে। আর ভারত বিভাজন কিন্তু এক্ষেত্রে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হোলোকাস্ট থেকে শুরু করে আমেরিকায় দাসপ্রথা, ফিলিস্তিনের নাগবা কিংবা আর্মেনিয়ান জেনোসাইড পর্যন্ত বিশ্বের বহু জনগোষ্ঠী এই ঐতিহাসিক ট্রমার শিকার হয়েছে। এটা আসলে একটা বৈশ্বিক বাস্তবতা। এই ট্রমার প্রভাবগুলো কিন্তু খুবই বাস্তব।
এবং সমাজের নানা রূপে এর বহিঃপ্রকাশ দেখা যায়, যেমন ধরুন মাদকাসক্তি, ডিপ্রেশন, পারিবারিক সহিংসতা বা আন্তঃপ্রজন্মগত মানসিক আঘাত। এই সমস্যাগুলো ভুক্তভোগী জনগোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপকভাবে দেখা যেতে পারে। এগুলো কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং একটা ঐতিহাসিক ক্ষতেরই লক্ষণ। লেখক টমাস হিউবলের এই কথাটা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলছেন, ঐতিহাসিক ট্রমাতার প্রভাব শিশু, পরিবার, প্রতিষ্ঠান, সমাজ, এমনকি সংস্কৃতির ওপরেও নির্বিচারে ফেলে। এর ক্ষত আসলে সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে পড়ে। তাহলে কি এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই? অবশ্যই আছে। শেষ অংশে আমরা দেখব কিভাবে স্মৃতিকে ফিরিয়ে আনাটা শুধু একটা আবেগী ব্যাপার নয়, বরং এটা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটা সক্রিয় সংগ্রাম। এই সামূহিক স্মৃতিভ্রংশ থেকে বেরিয়ে আসার জন্য শুধু মনে রাখলেই হবে না, এর জন্য প্রয়োজন সক্রিয় জ্ঞানীয় শ্রম বা এপিস্টেমিক লেবার। সহজ কথায়, সত্যকে জানার এবং জানানোর জন্য একটা সচেতন, সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। এখন কথা হলো, এই জ্ঞানীয় শ্রম জিনিসটা আসলে কি? এর মধ্যে অনেক কিছুই পড়ে, যেমন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা, ইতিহাসের নিচে চাপা পড়া সত্যিগুলোকে খুঁজে বের করা, প্রান্তিক মানুষদের গল্পগুলোকে সবার সামনে নিয়ে আসা এবং অবশ্যই প্রভাবশালী বিকৃত ন্যারেটিভগুলোকে চ্যালেঞ্জ করা। এর আসল লক্ষ্য হল সত্যিটা জেনে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন আনা। এই ছোট্ট ঘটনাটার কথাই ভাবুন। ভারত-পাকিস্তান সীমান্তে একজন গোয়েন্দা কর্মকর্তা হরজিৎ সিংকে জিজ্ঞেস করলেন তিনি কার সাথে কথা বলছেন। হরজিৎ উত্তর দিলেন, আমার ভাইয়ের সাথে। কর্মকর্তা তো বিভ্রান্ত, কারণ একজন শিখ, অন্যজন মুসলমান। তখন হরজিৎ যা বললেন তা অসাধারণ। তিনি বললেন, আমি তো ঠিক এটাই বলতে চাইছি। এই একটা বাক্য রাষ্ট্রীয় বিভাজনের যে গল্প আর মানবিক সম্পর্কের যে গভীর সত্য, তার মধ্যেকার পুরো দ্বন্দ্বটাকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আমাদের মনে থাকা কোন স্মৃতিগুলো আসলে আমাদের নিজেদের নয়? আমরা যে ইতিহাসকে নিজেদের বলে জানি, তার কতটা সত্যি আর কতটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে? প্রশ্নটা ভাবার জন্য রইল।